শাহরিয়ার কবির, আপনার কাছে আসি। আমরা বিরতিতে একটু কথা বলছিলাম, সেখানে একটু প্রসঙ্গ এসেছিল যে মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতি আর মানুষ দেখতে চাইবে না। ডেফিনেটলি মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগ যে রাজনীতি করেছে সেই রাজনীতি কখনোই বাংলাদেশের মানুষ দেখতে চায় না, কিন্তু সেই রাজনীতি কি এখনও হচ্ছে না? আমরা তো দেখছি এখনও আছে। একটি কথা হচ্ছে যে মুক্তিযুদ্ধের যে ইতিহাস, সেই যে সঠিক ইতিহাস, সেটা আমরা ডেফিনেটলি ধারণ করব, সেটাকে আমরা আফল করেই আমরা আগামী বাংলাদেশ বিনির্মাণ করব, সেটাই খুবই সত্যি এবং সেটা আমাদের নিশ্চয়ই আমরা সবাই সেটা বিশ্বাস করি। কিন্তু পাশাপাশি যে রাজনীতির কথা বলা হচ্ছে, সেই রাজনীতি আমরা দেখতে চাই না। আমি দুটো রেফারেন্স, যেটা একটু আগে বললাম, আমি একটু আপনাকেও বলি যে জামাতের নেতারা যে বলছেন যে তারাই আসলে জামাতি স্বাধীনতার মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, এটিএম আজহার বলেন। এটা কি মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতি না? জামাত নেতা বলতেছেন আমিও সহযোগী মুক্তিযোদ্ধা ছিলাম, তারা যে আজকে আবার মুক্তিযোদ্ধা সপক্ষের শক্তি হয়ে যাচ্ছে, এটা কি তাহলে? অন্য কেউ যখন মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলে তাদেরকে সাথে সাথে ভারতের দোসর বলে ট্যাগ দেওয়া হয়, যখন জামাত কোনো নেতা বলে তাকে তো দেয়া হবে না, হচ্ছে না। আপনার চমৎকার প্রশ্ন। তার আগে একটু বলে নিই, রনি ভাই যে কথা বলছে এই কথা জনাব তারেক রহমান বলছিলেন, সবার আগে দেশ। আপনার বোধহয় মনে রাখবেন। তো আমাদের যত কথাই বলি আগে দেখতে হবে সবার আগে দেশ মানে কি। 53 বছরে তো দেশটা বিক্রি করে ফেলে দিলেন। কেন ভারত করে? এই যে ভারতের কথা বললেন, মুক্তিযুদ্ধ তো ভারত ছিনতাই করে নিছে। আর 36শে জুলাইকে আমরা বলি কিন্তু দ্বিতীয় স্বাধীনতা। প্রথম স্বাধীনতা না হলে কিন্তু দ্বিতীয় স্বাধীনতা হয় না। কারো যদি প্রথম সন্তান না থাকে বলা হয় না এটা আমার দ্বিতীয় সন্তান। আমরা কিন্তু 36শে জুলাইকে বিপ্লব বলতেছি এবং বলতেছি এটা দ্বিতীয় স্বাধীনতা, কেউ বলেনি প্রথম স্বাধীনতা। ঠিক একই রকমভাবে 71 সাল হচ্ছে সমস্ত মানুষের, 7.5 কোটি বাংলাদেশি সেই সময় ছিল, এই 7.5 কোটি বাংলাদেশির হচ্ছে 71। ঠিক 24শে জুলাই, 36শে জুলাই বা 5ই আগস্ট, এটা হচ্ছে এই আমাদের 16 কোটি মানুষের। এটা কোনো দল যদি এটাকে ওন করতে চায় তাহলে সেই দলের জন্য সেটা যদি জামাত ইসলামও হয়, আমি বলতেছি তার জন্য করুণ পরিণতি অপেক্ষা করতেছে। দ্বিতীয় যে কথাটা আপনাকে একটা জিনিস বলি, অপরাজনীতি এই জিনিসটা কি? আপনি মুক্তিযোদ্ধাকে এমন জায়গায় নিয়ে গেলেন কেন যেখানে আজকে মানুষ এই বলতেছে কলের গান শুনে? আমার মুক্তিযুদ্ধ তো আমার সম্মানের জায়গা, এটাকে কেন বলতেছে মানুষ কলের গান? আর ভাই এটা বাদ দেন তো, অন্য কথা শুনি। এই যে কথাটা, মানে আপনার মধ্যে তো বিরক্তি এমন জায়গায় নিয়ে গেলেন, তার মানে আপনি একটা সম্মানের জায়গাকে তো নষ্ট করলেন। এই নষ্ট করলো কে? আওয়ামী লীগ। তাহলে আওয়ামী লীগকে তাহলে কি, কেন এই নষ্টটা? যে ক্ষতি আওয়ামী লীগ করেছে সেখান থেকে আমরা কিভাবে সেটাই বলতেছি বোন, শোনেন। দেখেন, আপনি একটু আগে বললেন না, আমি যখন ছাত্র বয়সে ইন্টারমিডিয়েট পড়ি তখন স্টপ জেনোসাইড বলে একটা শর্ট ফিল্ম ছিল, আপনারা দেখছেন কিনা? এবং জহির রায়নের ছিল। আর এখনো মনে আছে আগুনের পরশমণি দেখতে দেখতে হাওমাও করে কাঁদছিল। তার মানে এখনো কিন্তু প্রতিটা মানুষ অন্তরে, আপনি যেভাবে বলতেছেন 71কে আমরা ধারণ করি। কেন বলতেছি এই কথা? আমরা সামনে আগের দেখেন, এর আগেও বলছি, আমার পরিবারের কথা বাদই দিলাম। আমির জামাত তার নিজের কাজিন হচ্ছে 71 সালে শহীদ হয়েছেন, তিনিও শহীদ পরিবার। আর যেটা রনি ভাই একটু আগে বললেন, জেনারেশনের মধ্যে তার 53 বছরের তো গ্যাপ। তো যে লোকটার বয়স আজকে 70 বছর, 53 বছর যদি বাদ দেন তার বয়স তো 17 বছর ছিল। তাহলে বাংলাদেশ জামাত ইসলাম বা শিবির যারা করতেছেন আজকে নেক্সট জেনারেশন, তাদেরকে কি আপনি ওই 71 তরুণ যারা আছে তারাও কিন্তু 71-এর বাংলাদেশের ইতিহাস টানলেই কিন্তু পলাশী থেকে ইতিহাস টানতে চায়। না, এটা বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে তারা, আপনি খালি পলাশী টানলে হবে না, ছোট করে পলাশী হবে না, হাজি শরীয়তুল্লাহ থেকে টানতে হবে। কিন্তু ওই জায়গায় আমি যাচ্ছি না। আমি আপনাকে যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে 71 সাল আমাদের যে মহান স্বাধীনতা যুদ্ধ, এই যুদ্ধে যে জামাত ইসলাম পাকিস্তান ছিল, আর আজকে যে বাংলাদেশ জামাত ইসলাম, বাংলাদেশ ওন করে যে জামাত ইসলাম 1981 সালে গঠন হলো, তার আপনি সংবিধান থেকে শুরু করে সব কিছু পাশ করলেন, তার নিবন্ধন দিলেন। গোলাম আজম সাহেব এদেশে এসে তার নাগরিকত্ব নিয়ে মামলা করে মামলায় কি জিতলেন। গোলাম আজম সাহেব ভাষা সৈনিক ছিলেন। দেখেন, জামাত ইসলাম মানে যে পাকিস্তানের সবকিছুকে সমর্থন করছে তা না। আপনি দেখেন সংবাদের সমস্ত সংবাদ বা যে কোনো পেপার পাবেন। আমি শেষ করে দিই, এটা শেষ করে দিই, 1 মিনিট লাগবে খালি। সুতরাং জামাত না, কাউকে ট্যাগ করেন না, রিকনসিলিয়েশন করেন। আওয়ামী লীগ বাদে ট্যাগের রাজনীতি আপনার না, আমি বলছি ট্যাগের যে রাজনীতি হচ্ছে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান হতে হবে এবং আমাদের সবাইকে রিকনসিলিয়েশন করে এগিয়ে যেতে হবে। এখানে অন্য কিছু সুযোগ নেই।
মুসলিম সেন্টিমেন্ট নিয়ে রাজনীতি হচ্ছে কিনা সেটা সে বিষয়ে নিয়ে অনেকে কথা বলেন, কিন্তু আমরা একটু ভিন্ন প্রসঙ্গে আসি। আমরা দেখলাম যে হিন্দু একজন প্রার্থীকে নমিনেশন দেওয়া হয়েছে, কৃষ্ণ নন্দী, যাকে নমিনেশন দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, তিনি ঘনিষ্ঠ ছিলেন। শুধু তাই না, তার সাথে ভারতের গোয়েন্দা সংস্থারও এক ধরনের যোগাযোগ আছে বলে আমরা শুনতে পাচ্ছি। তিনি 22 বার ভারতে গেছেন, বা ভারতে তিনি যেতে পারেন, আত্মীয় থাকলে যেতে পারেন, কিন্তু এই যে গোয়েন্দাদের সাথে বসা, মিটিং করা, সেই বিষয়টি সামনে আসছে। আমরা আওয়ামী লীগের বিচারের কথা আপনাদের মুখ থেকে শুনছি, কিন্তু আবার আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার কথা এটা শুনেছি, কখনো জামাত দেয়নি। সর্বপ্রথম আমরা জামাতের আমিরের কাছ থেকে সাধারণ ক্ষমার কথা শুনেছি। এর বাইরেও আমরা শুনি যে আওয়ামী লীগের যারা আছেন এলাকায় তাদের বাড়িতে রাতের অন্ধকারে চাল দেবার কথা, এবং আওয়ামী লীগের ঘনিষ্ঠ লোককে আপনাদের নমিনেশন দিতে হলো। এই আওয়ামী বিরোধিতা আসলে কি অর্থ বহন করে? আপনার প্রথম প্রশ্নের উত্তর দিই। মামলা বাণিজ্যে যেমন আমার এখনও মনে আছে এক টক শোতে এই নীলুফার আপা বলছিলেন জামাত, এই আপনি যে প্রশ্ন করলেন একই প্রশ্ন করেন, জামাত তো কোনো মামলা দেয়নি, বিএনপি সব মামলা দিছে, এবং তিনি বলছেন বেশিরভাগ আমি তার কথা কোট করতেছি, আপনার না, তার কথা কোট করতেছি, আপনি এটা দেখতেও পাবেন। বলছে বেশিরভাগ কিছু মামলা দিছে এবং বেশিরভাগ মামলায় ভুয়া, এই কথা বলছিল। তখন আমি বলছিলাম তাহলে যে মামলা দেয় সেই জানে কোনটা ভুয়া কোনটা ভুয়া না। জামাতে ইসলামের কাজ মামলা দেওয়া না, জামাতে ইসলাম মামলাবাজ না, মামলাবাজ হচ্ছে আওয়ামী লীগ। রাষ্ট্রের কাজ হচ্ছে কি করা, মামলা দেওয়া। পুলিশের কাজ হচ্ছে, আপা ভালো জানে, আমরা আইনের লোক, দুইটা জিনিস, একটা হচ্ছে এফআইআর থেকে মামলা হয়, আর একটা হচ্ছে আমাদের পিটিশন কেস থেকে মামলা হয়। এবং পিটিশন কেস দিবে হচ্ছে ভিকটিমের পরিবার, আর এফআইআর দিবে হচ্ছে পুলিশ। এবং আজকে একটু আগে যে বললেন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, আল্লাহর ইচ্ছায় 18 মাসে আমরা কেউ গুম হয়নি, 18 মাসে কাউকে আয়নাঘরে যেতে হয়নি। এই 18 মাসে অ্যাটলিস্ট এই সমস্ত টিভি চ্যানেলগুলোতে আমরা কথা বলতে পারতেছি প্রাণ খুলে, এবং এই যাওয়ার সময় এই ভয়টুকুন নাই যে রাস্তা থেকে আমাকে কেউ তুলে নিয়ে যাবে। এই যে একটা শান্তি, এই যে শান্তির মধ্যে আছেন আপনি, যে কথাটা এখন আর এক দিকে নিয়ে গেলাম, শোনেন, মামলা দেওয়া জামাতের কাজ না তো, মামলা দেওয়া পুলিশের কাজ, সরকারের কাজ। সেটা সে কাজটা কেন জামাত ইসলাম করবে? এবার আপনার মামলা দেবেন না, আপনি ভুক্তভোগী হলে তো ভুক্তভোগী পরিবার মামলা দিবে, সেটা তো ভুক্তভোগী পরিবার মামলা দেবে, হয় জামাত ইসলাম। এটা তো এই নোশনটাই খারাপ, এটা আওয়ামী লীগ নষ্ট করে দিয়েছে। না, আমি শেষ করে দিই আপনার দ্বিতীয়টা দেখে। না না, আরেকটা বলেন, আপনি শোনেন, আপনি কি জানেন কিনা জানি না, হৃদয় বিদার সন্ধির সময় দ্যাট ড্রাফটেড ওয়াজ রিটেন বাই একটা অমুসলিম, এবং আলী রাজা আনহু তখন খুব করছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে সাইন করেন না আপনি, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের পরে মোস্তফা লিখছিলেন আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখছিলেন না, সেই জন্যে। কিন্তু তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইন করছিলেন। একটা লোকের বিরুদ্ধে যদি আপনার এরকম অবজেকশন থাকে, আপনি ভোট দিয়েন না ভাই। সে লোকটা নন্দী যদি সত্যি ভারতের চর হয় আর জামাত ইসলাম ভুল করে, তাহলে আপনি তাকে ভোট দিয়েন না, ভোটের মাঝে আপনি জবাব দেন। এটা তো একটা সহজ ব্যাপার, এটা মানুষের উপর ছেড়ে দেন। যদি জামাত ইসলাম এই ভুল করে, তার ভোটেই প্রমাণ হবে জামাত ইসলাম একজন হিন্দুকে, জামাত ইসলাম তার হিন্দু শাখার প্রধানকে এইখানে দিয়ে আরেকটা জিনিস বলে, আপনারা যাই বলতেছে আমরা ভারতের চর বলে না, ভারতের চর কে সেটা আমরা সবাই জানি। একটা জিনিস আপনাকে, এই যে হিন্দু এবং মুসলমান এই বিভেদ করা যাবে না, আমরা সবাই বাংলাদেশী, এবং এই বিভেদের রাজনীতি থেকে সরে আসতে হবে। আমাদের হিন্দু ভাইরাও কিন্তু এই 36শে জুলাই জীবন দিছে, তাহলে কি আপনি বলবেন সব হিন্দুরা আওয়ামী লীগ করে? না, হিন্দুরা গয়েশ্বর রায় চৌধুরী বিএনপি করে না কেন? তার মেয়ে রাস্তায় যায়নি, তার ছেলে বউ যায়নি। তো ওইভাবে এইভাবে হিন্দু আইডিওলজিটাকে এইভাবে ইউজ করাটা, এটা এই ন্যারেটিভটা খুবই খারাপ। আমরা সবাই মানুষ, এবং আমরা সবাই ইসলামী রাজনীতি করলে আপনারা হিন্দু প্রার্থী দিয়েছেন, এটাকে স্বাগত জানানো উচিত। দুটি প্রসঙ্গ এখানে আসছে, যেহেতু প্রসঙ্গটা এসেছে আমি একটু প্রশ্নই করি। অনেকেই বলছে যে এখন তাহলে আপনারা তো ইসলাম শাসন কায়েম করার কথাই বলছেন, সেই জায়গা থেকে তাহলে যে হিন্দু প্রার্থী তিনি কি হরে কৃষ্ণ হরে বল দাড়িপাল্লা টেনে তোল সেই স্লোগান নিয়ে তিনি ক্যাম্পেইন করবেন কিনা বা ঝাঁপিয়ে পড়বেন কিনা? ভেরি ইন্টারেস্টিং ব্যাপার। তিনি কিভাবে ক্যাম্পেইন করবেন, একটা জিনিস আপনাকে বলি, আপনি দুইটা জিনিস আমাকে উভয় সংকটে ফেলে দিলেন। যখন নিবন্ধনের জন্য আমার দলের গঠনতন্ত্র জমা দিলাম, তখন বললো তোমার মহিলা শাখা লাগবে, তোমার অন্য ধর্মাবলম্বীকে অ্যাড করতে হবে। কি জন্যে? এটা ইনক্লুসিভ, না হলে তুমি এদেশে রাজনীতি করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, আমি তখন অতীত ঘেটে টেটে দেখলাম যে ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ও 4-5 জন, খলিফার সময়ও 4-5 জন যারা রাজস্ব আদায় করতো, প্রধান বিধর্মীরা ছিলেন। আমি এখন আমার কি জামাত ইসলাম কি বিধর্মী শাখা বলবো না, কিন্তু জামাত ইসলাম অন্যান্য ধর্ম, যেটা আমার কনস্টিটিউশন কি করছে, সম্মান দিছে। আমি এই কনস্টিটিউশন সম্মান করেই বাংলাদেশকে ধারণ করছি। তাহলে ওই লোকটাকে যে নিচে, উনি ওনার স্ট্র্যাটেজি ঠিক করবে। দাড়িপাল্লা মানেটা কি? দাড়িপাল্লাটা এই সিম্বল কি? ন্যায় বিচার।
সে ন্যায় বিচার কি হিন্দুর জন্য আলাদা, মুসলমানের জন্য আলাদা? ন্যায় বিচার সবার জন্য এক। দ্য প্যারামিটার ইজ সেম। আল্লাহ বলছে মিজান, মিজান মানে কি? ন্যায় বিচার। আর আল্লাহ হচ্ছে কি আমার আপনার তাই, ব্রহ্মা মানে কি? আচ্ছা, আর আমি এই যে একটু আগে শুরু করছিলাম যে পূজা রোজা, এটাকে আমি খুবই অপছন্দ করি। এই ধরনের কথা বলা উচিত না, এবং এটা আমার পার্সোনাল মত বলতেছি যে যারা এটা বলছে তারা ভুল করছে। ঠিক এবং এই আছে, ভুলটা স্বীকার ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। একটু ছোট করে একটু বলি যে আপনারা হিন্দু ভোট নেওয়ার জন্যই যদি দিয়ে থাকেন, সেটাও যদি শুনি যে হিন্দু ভোটার্সদেরকে আপনারা আশ্বস্ত করতে চান, তাদের জন্য আপনি ইসলাম কায়েম করবেন এবং তাতে তারা রক্ষা পাবে, এবং এটা ইসলামের বাণী, অন্য ধর্মাবলম্বীদের রক্ষা করা। ঠিক আছে, এটা কোনো অন্যায় না। আপনারা ইনক্লুসিভিটির কথা বলছেন, নারী কোনো প্রার্থী দিলেন না যে? এটা খুব ভালো কথা বলছেন বোন। আমি চাই আপনার মতো মেয়েরা সংসদে আসুক, এবং আমি এটা জামাত ইসলামকে কনভয় করব। আমি জামাত ইসলামকে কনভয় করব। না শোনেন না বোন, শোনেন, আমি বোন আপনাকে প্রথম দিন থেকে বোন বোন বলি, এবং আপনি যত সুন্দর ভোকাল, আমার ইনশাল্লাহ আমি আল্লাহর কাছে দোয়া করি আপনার মতো মেয়েরা জামাত ইসলামের হয়ে সংসদে আসুক, এবং ইনশাল্লাহ সে দোয়া যেন আল্লাহ কবুল করে, এবং আপনি জামাত ইসলামের হয়ে যেন সংসদে আসেন, সেজন্য আমি খাস করে দোয়া করব। এবং আমি জামাত ইসলামের আমির জামাতকে এই কথাটা অবশ্যই পৌঁছাবো যে আপনার মতো মেয়ে, এত সুন্দর জ্ঞানী মেয়েদেরকে বাইরে রাখা ঠিক হবে না, এনাদেরকে সংসদে নিয়ে আসতে হবে ইনশাল্লাহ। সাংবাদিকতা করবে কি?